বরিষ্ঠ পার্টির সর্বভারতীয় সম্পাদিকা মোনা লাইলা এবং রাজ্যের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সম্পাদক মাসুদুল ইসলাম, জেলা সভাপতি আব্দুল করিম মাস্টারমশাই, জেলা সম্পাদক আশিফ শেখ, সম্পাদক আলী আকবর, জেলা কমিটির অন্যান্য নেতৃত্ব, লালবাগ বিধানসভার সভাপতি আব্দুল মালিক সহ সকল নেতৃত্বকে আজকের এই বৈষম্য বিরোধী সমাবেশে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই সভার যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য সম্পর্কে আপনাদের সামনে দু চার কথা বলে শেষ করব। আজকে সবার মূল যে সাবজেক্ট তা হচ্ছে বৈষম্য। লালবাগ শহরে, লালবাগ সিটিতে যত বৈষম্য হয়েছে, আমার ভাবনায় তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে লালবাগের কলেজ। নেতাজি সুভাষচন্দ্র বসু যদি বেঁচে থাকতেন আর তার নামে যদি এই কলেজ করা হতো, তাহলে সুভাষচন্দ্র বসু বলতেন, আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা আমার নামে কলেজটা না করে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার নামে করো। আমার মনে হয় যে সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলে এইটাকে তিনি সম্মান মনে করতেন না, এটাকে নিজে অসম্মান মনে করতেন। যে সিরাজদৌল্লাহ বাসভবন, সিরাজদৌল্লাহ সিটি, সিরাজদৌল্লাহ শহরে একটা কলেজ হয়েছে যার নামকরণ সিরাজদৌল্লাহ বাদ দিয়ে নেতাজি সুভাষচন্দ্রের নামে হয়েছে। বাংলার শেষ নবাব সিরাজদৌল্লাহ সাহেব এর নামে সরকারের লোকরা একটা রাস্তাও করে। সিরাজদৌল্লাহকে যারা ডুবিয়েছিল, সিরাজদৌল্লাহর সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছিল, অমিচাঁদ, রায়দুল্লাহ, মীর জাফর, তারা যদি আজকে বেঁচে থাকতেন, মানে এই বিশ্বাসঘাতকরা যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে মুর্শিদাবাদে যারা টিএমসি নেতা নেত্রী আছে, তাদেরকে দেখে মুখ লোকাতো, মুখ ঢাকত। বুঝতে পারেন? মীর জাফর, অমিচাঁদ, রায়দুল্লাহ, জগৎ শেখ, এরা যদি আজকে বেঁচে থাকতো, তো মুর্শিদাবাদের টিএমসি নেতা মন্ত্রীদেরকে দেখে তারা কাপড় দিয়ে নিজের মুখ ঢাকতো, বলতো আমি তো কি বিশ্বাসঘাতকতা করেছি, আমরা তো সিরাজদৌল্লাহর সঙ্গে কি বিশ্বাসঘাতকতা করেছি, এরা যে বিশ্বাসঘাতকতা করেছে, সে বিশ্বাসঘাতকতা আমাদের, মানে আমরা তার কাছে বাচ্চা বা ছোট। টিএমসি নেতাদের লজ্জা হয় না, এদের চামড়া এত মোটা, গন্ডারের গায়ে যদি কোনো কিছু ফেলা হয়, তাহলে কথাই শুনেছি আমরা বাচ্চাকালে, 6 মাস পরে নাকি ওরা তাকিয়ে দেখে যে আমার চামড়ায় কে কি ফেলেছে বলে। টিএমসি নেতাদের চামড়া এত মোটা যে 6 মাসেও এরা
পিছনে তাকি দেখে না, বছর ঘুরে যায়, তবুও বুঝতে পারে না যে আমাদের পিঠে এত চাপড়ানো হচ্ছে। এদের যদি লজ্জাবোধ থাকতো তাহলে মমতা ব্যানার্জিকে গিয়ে বলতো, আমরা মুর্শিদাবাদের মানুষ, আমরা আপনাকে 20খানা এমএলএ উপহার দিয়েছি, আমরা মুর্শিদাবাদের মানুষ আপনাকে 3খানা এমপি উপহার দিয়েছি, কেন মুর্শিদাবাদ ইউনিভার্সিটির কাজ আজও শুরু হয়নি তার জবাব আপনাকে দিতে হবে বলে এই 20খানা এমএলএ এবং 3খানা এমপি মমতা ব্যানার্জির সামনে দিয়ে হাজির হতো। এদের চামড়া মোটা, যার কারণে এরা মমতা ব্যানার্জির সামনে গিয়ে বলতে পারে না যে আজও কেন মুর্শিদাবাদের ইউনিভার্সিটির কাজ শুরু হয়নি। আছে হিম্মত এই মুর্শিদাবাদের সংসদ আবু তাহের খান, সংসদ ইউসুফ, সংসদ খলিলুর রহমান, এদের হিম্মত আছে মমতা ব্যানার্জিকে গিয়ে বলবে যে মুর্শিদাবাদের ইউনিভার্সিটিটা অবিলম্বে চালু করতে হবে, মুর্শিদাবাদের ইউনিভার্সিটির বিল্ডিং শুরু করতে হবে, মুর্শিদাবাদের ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ডিপার্টমেন্ট চালু করতে হবে, মুর্শিদাবাদের ইউনিভার্সিটিতে উপাচার্য নিয়োগ করতে হবে, মুর্শিদাবাদের ইউনিভার্সিটিতে অ্যারাবিক যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট নেই সেটাকে চালু করতে হবে। এটা বন্ধ হয়ে আছে, আপনি ইমিডিয়েট করুন। এই হিম্মত এই নেতাদের নেই। যদি থাকতো তাহলে এরা বলতো, এদের দোষ নেই, আসলে এদের মেরুদণ্ড নেই। মেরুদণ্ড থাকলে হয়তো ঠিক এরা করতো, এদের কোনো দোষ নেই। না হলে 2021-এর পর তিনটে নির্বাচন এখানে গেছে। 2021-এর বিধানসভা নির্বাচন, 2023-এ পঞ্চায়েত নির্বাচন, 2024-এ লোকসভা নির্বাচন। আপনি তিনটে নির্বাচনে যদি দেখেন, প্রত্যেকটা নির্বাচনে মুর্শিদাবাদের মানুষ টিএমসিকে ঢেলে, মানে অত উজাড় করে ভোট দেওয়া যায় না যত উজাড় করে মুর্শিদাবাদের মানুষ টিএমসিকে ভোট দিয়েছে। এক একটা ক্যান্ডিডেট 1,70,000, 80,000, 90,000 ভোটে জিতেছে। ঠিক বলছি? মুর্শিদাবাদের মানুষ টিএমসিকে উজাড় করে ঢেলে দিয়েছে। টিএমসি মুর্শিদাবাদকে কি দিয়েছে বলে? মুর্শিদাবাদের যেগুলো জ্বলন্ত সমস্যা তার একটাও টিএমসি দেখেছে? মুর্শিদাবাদের নদী ভাঙনের সমস্যা টিএমসির সর্বোচ্চ নেতা খলিলুর রহমান ওই দিককার আর ওই দিককার অপূর্ব, দুজনকে আমি চ্যালেঞ্জ করছি, যদি আপনাদের হিম্মত থাকে তাহলে বলুন যে সত্যি সত্যি নদী ভাঙনের সমস্যাকে সমাধান করার জন্য আপনারা কি করেছেন? 200 কোটি টাকা অ্যালটমেন্ট করেছেন, তার 180 কোটি টাকা আপনাদের পকেটে ঢুকানোর জন্য। আমরা মুর্শিদাবাদে এই নদী ভাঙনকে কেন্দ্র করে গত ডিসেম্বরে 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত 100 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটেছিলাম। আপনারা ভুলে গেছেন? জানেন না? হেঁটেছি না হাঁটেনি? তার আগে এই 24শে ডিসেম্বরের আগে রাজ্য সরকারের অ্যালটমেন্ট এই নদী ভাঙন নিয়ে কত টাকা ছিল জানেন? 60 কোটি টাকা। আমরা তখন 100 কিলোমিটার রাস্তা হেঁটে বার্তা দিয়েছিলাম যে মুর্শিদাবাদের মানুষ আপনাকে উজাড় করে দিয়েছে, যদি নদী ভাঙনের সমস্যা দূর না করা যায় তাহলে আপনাকে আবার টেনে নামিয়ে নিয়ে আসবে। তখন 200 কোটি টাকা অ্যালটমেন্ট করেছিল। এটা আন্দোলনের পথ ছিল। আপনারা বারবার বলেন, টিএমসি নেতারা বারবার বলেন যে এসডিপিআই কি আছে, এসডিপিআই কি ক্ষমতা আছে, যে এসডিপিআই এত বড় বড় কথা বলে সব জায়গায় বলে। আমরা একটা কথা বলি, আমরা এসডিপিআই মুর্শিদাবাদের মানুষের হৃদয়ে বাস করি, হৃদয়ে কাজ করি। হয়তো ভোটে আমরা আপনাদের সমান ফল করিনি, ভোটে আমরা জয়লাভ করিনি, এটা সঠিক। শুধুমাত্র ইলেকট্রাল পলিটিক্স আমরা করি তা নয়,
আমরা এক্সিকিউটিভ পলিটিক্সে বিশ্বাসী। আমরা এখনো পর্যন্ত যে কোনো আন্দোলন করেছি মুর্শিদাবাদের মাটিতে, প্রত্যেকটা আন্দোলনে আমরা সফল হয়েছি। 2012 সালে এই মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় চাই বলে আমরা যে লড়াই শুরু করেছিলাম, সেই লড়াইয়ে আমাদের 168 জন কর্মী জেলে গেছিল। তারপরে এই বিশ্ববিদ্যালয় চাই বলে মুর্শিদাবাদকে বন্ধ করেছিলাম। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ঘোষণা আমরা কাবিলপুরে যে রাস্তা, সেই রাস্তা নিয়ে দীর্ঘ 2 বছর আন্দোলন করেছি, লড়াই করেছি। পরবর্তীতে সরকার বাধ্য হয়েছে সে রাস্তার কাজ শুরু করার জন্য। আমরা গড়াইমারির হসপিটাল নিয়ে দীর্ঘ 2 বছর আন্দোলন করেছি, সরকার বাধ্য হয়েছে সেখানে অ্যালটমেন্ট করতে। প্রতিটা ক্ষেত্রে আমরা আন্দোলনে সফল হয়েছি, এটাই আমাদের সফলতা। আর তোমরা মানুষের ভোট নিয়ে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করেছ। আজকে বৈষম্যটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে বৈষম্যের এক একটা সাইড যদি আপনাকে বলি তাহলে সত্যি বড় হৃদয় বিদারক ঘটনা একটার পর একটা সামনে আসবে। আমি আপনাদের সামনে বলতে চাই, এই বৈষম্যের রাজনীতি এ বাংলার মাটিতে, এ দেশের মাটিতে সবচেয়ে বেশি যারা শুরু করেছে তারা হচ্ছে এই বিজেপি। গত কিছুদিন আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, সেখানে একজন বোন, আমার বোন যখন ডাক্তারি পাশের সার্টিফিকেট দিতে গিয়েছিল, তখন একজন মুখ্যমন্ত্রী সেই বোনের বুরখা টেনে খুলে দিয়েছিল যে ধর্মীয় পোশাক পরে কেন একটা সার্টিফিকেট নিতে আসবে বলে। আমার একটা বোন, একটা ছাত্রী, সে ধর্মীয় পোশাক পরে, হিজাব পরে সার্টিফিকেট নেওয়ার অধিকার রাখে না। আর টাকলা মুখ্যমন্ত্রী ধর্মীয় পোশাক পরে মুখ্যমন্ত্রিত্ব চালানোর ক্ষমতা রাখে, অধিকার রাখে। এই জবাবকে আমরা কি চাইব না? যে একটা বোন তার ধর্মীয় পোশাক পরে সে সার্টিফিকেট দিতে পারে না, আর অন্যদিকে আর একটা মুখ্যমন্ত্রী সে ধর্মীয় পোশাক পরে মন্ত্রিত্ব চালায়। যে বৈষম্য কেন কেন বৈষম্য করা হচ্ছে আমাদের সঙ্গে? আমরা জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি শিক্ষায় পিছিয়ে গেল সে জাতি সমস্ত ক্ষেত্রে পিছিয়ে যায়। আজকে গোটা বাংলায় মুসলমানদের শিক্ষায় যদি পার্সেন্টেজ দেখেন, মুসলমানরা কতটা শিক্ষিত হচ্ছে, সত্যি অবাক করা তথ্য আসে যে মুসলিম অধ্যুষিত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না। যদিও শিক্ষা প্রতিষ্ঠান থাকে তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক থাকবে না। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই মুর্শিদাবাদ। আমরা জানি যেখানে দাঁড়িয়ে আজকে আমি কথা বলছি, এই মুর্শিদাবাদ বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল। আজকে স্বাধীনতার ৭৯ বছর পর এই মুর্শিদাবাদ বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী না, এখন গোটা ভারতের রাজধানী হয়ে গেছে। সমস্যা হচ্ছে তখন রাজধানী ছিল রাজ্য পরিচালনা করার জন্য, আর এখন রাজধানী হচ্ছে গোটা দেশের লেবার সরবরাহ করার জন্য। ভারতের এমন একটা রাজ্য নয় যে রাজ্যে মুর্শিদাবাদের লেবার পাওয়া যায় না। কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ভারতের প্রত্যেকটা রাজ্যে আজকে মুর্শিদাবাদের লেবার খুঁজে পাওয়া যায়। যে মুর্শিদাবাদ একসময় বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল রাজ্য পরিচালনার জন্য, সেই মুর্শিদাবাদ আজকে গোটা ভারতের লেবার সরবরাহের রাজধানী হয়েছে। এই মুর্শিদাবাদকে লেবার সরবরাহের রাজধানী কারা করেছে, কে করেছে, তার জবাব কি মুর্শিদাবাদের মানুষ চাইবে না? বাংলার মানুষ কি চাইবে না? আমি মুর্শিদাবাদের মানুষকে বলতে চাই, হে মুর্শিদাবাদের
করেছে, রাস্তায় থেকেছে, আজও রাস্তায় আছে, আগামীতেও রাস্তায় থাকবে। মুর্শিদাবাদের পুরনো ইতিহাসকে পুনরায় ফিরিয়ে আনতে হবে। বৈষম্য কোন পর্যায়ে পৌঁছেছে? মুর্শিদাবাদের মাটি, মুর্শিদাবাদ যার নাম অনুসারে হয়েছে, মুর্শিদ কুলিখা, সেই মুর্শিদ কুলিখার কবর আছে কোথায় জানেন? হ্যাঁ, কাটরা মসজিদের সিঁড়ির তলায়। কাটরা মসজিদে সবাই জুতো পরে যেতে পারে, পাশেই কাঠগোলা মন্দির আছে, মন্দিরে কেউ জুতো পরে যেতে পারে না। কেন এ অসম্মান করা হয় কাটরা মসজিদকে? কেন জুতো পরে মুর্শিদ কুলিখার কবরের উপর দিয়ে হেঁটে তাকে অসম্মান করা হয়? তার জবাব কি মুর্শিদাবাদের মানুষ চাইবে না? এবং সভ্য কেন তার জবাব চাওয়ার সময় এসেছে। আগামীতে এর জবাব আমাদের চাইতে হবে। কেন এত বৈষম্য আমাদের সঙ্গে করা হয়েছে? প্রত্যেকটা ক্ষেত্রে এমন একটা ক্ষেত্র নাই যেখানে আমাদের সঙ্গে বৈষম্য হয়নি। সবচেয়ে দুঃখজনক বিষয় সেটা হচ্ছে স্বাস্থ্য ডিপার্টমেন্ট। আজকে একবিংশ শতাব্দীতে স্বাধীনতার ৮০ বছর পরেও আমাদেরকে বলতে হয় যে আমার বাচ্চাটা আজকে অসুস্থ হয়ে আছে, আমার বাচ্চাটার একটু চিকিৎসা করে দাও। তার জন্য রাস্তায় নেমে আন্দোলন করতে হয়। আমার এলাকায় স্বাস্থ্য কেন্দ্র নাই, স্বাস্থ্য দাও। আমার এলাকায় হসপিটাল নাই, একটা হসপিটাল করে নাও বলে আজও আন্দোলনে নামতে হয়, লড়াই নামতে হয়, বন্ধ করতে হয়। এর চেয়ে দুঃখের বিষয় আর কি থাকতে পারে বলুন? ওর ডান পা ভেঙেছে, মুর্শিদাবাদের বহরমপুরে মাল্টি সুপার হসপিটালের ডাক্তাররা ওর বাম পা অপারেশন করেছে। এ ঘটনা ঘটেছে না ঘটেনি? এর যে লজ্জা আর কি হতে পারে বলুন? মুর্শিদাবাদের ডিএম কে বলতে চাই, আপনার অনেক সুনাম আছে, আপনার আমি সুনামে অভিভূত হয়েছি, আপনি অনেক ভালো কাজ করেছেন। আপনার কাছে হাত জোর করে অনুরোধ করব ডিএম সাহেব, মুর্শিদাবাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। আপনি মুর্শিদাবাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে একটু ফিরিয়ে আনুন, হসপিটালগুলোকে একটু ভালো করুন। আপনি একমাত্র আশার আলো। বাকি টিএমসির যারা নেতা আছে তারা হসপিটালের স্যালাইন পর্যন্ত, মানে স্যালাইনে পর্যন্ত কাটমানি খায়, ঔষধে পর্যন্ত কাটমানি খায়। এদের চুরির কোনো সীমা নেই, এদেরকে দিয়ে কিচ্ছু হবে না। মুর্শিদাবাদের মানুষের শেষ ভরসা এই মুহূর্তে যে ডিএম আছে সে, আর আমরা আর কেউ নেই। যদি এদেরকে মিনিমাম ভরসা করা যেত তাহলে অন্তত স্যালাইনে কাটমানিটা খেত না, যে স্যালাইনটা দেওয়া হয় সেটাও 2 নম্বর। কেন হসপিটালে একটা রোগী ভর্তি হলে তাকে স্যালাইন কিন্তু বাইরে পাঠানো হচ্ছে? কেন একটা রোগী ভর্তি হলে তার মিনিমাম যে ঔষধ সেটা কিনতে বাইরে পাঠাতে হয়? একটা মা ভর্তি হলে তারপরে যে ধরনের আইন ব্যবহার করছে তা আপনি শুনলে অবাক হবেন। এই সিস্টেমকে ঠিক করতে হবে। এই ঠিক করার জন্য আর কেউ আসবে না, আমাদেরকে এই দায়িত্ব নিতে হবে। তাই বাংলার শিক্ষা ব্যবস্থা, বাংলার স্বাস্থ্য ডিপার্টমেন্ট, এই 2 ডিপার্টমেন্টকে ঠিক না করলে আমাদের বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। আমাদের সঙ্গে যে বৈষম্য হচ্ছে তাকে দূর করা সম্ভব হবে না যদি শিক্ষা ব্যবস্থাকে ঠিক না করা হয়। অবিলম্বে আমরা আজকের এই সভা থেকে বলতে চাই, রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি
যে অবিলম্বে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করতে হবে। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে চালু করতে হবে। যদি না চালু করা যায় তাহলে শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিয়েছে এই মমতা ব্যানার্জি। যেভাবে শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিয়েছে, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি করে তা বলার মতো নয়। প্রাইমারি এডুকেশন শিক্ষা ভেঙে শেষ হয়ে গেছে। এই মুহূর্তে 50,000 শিক্ষক নিয়োগ না করলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। অবিলম্বে এই মুহূর্তে প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে। প্রত্যেকটা জায়গায় এই বৈষম্য হয়েছে। তাই বাংলার মানুষকে সর্বশেষ যে বলতে চাই যে যে আজকের বিজেপি এন্ড টিএমসি কোম্পানি, এই দুই কোম্পানি বাংলাকে শেষ করছে, বাংলার স্বাস্থ্য ডিপার্টমেন্টকে শেষ করছে, বাংলার শিক্ষাকে শেষ করছে, বাংলার এডুকেশনকে শেষ করেছে, বাংলার কারিগরি দপ্তরকে শেষ করেছে। বাংলার এমন একটা ডিপার্টমেন্ট নাই যে ডিপার্টমেন্টকে এরা ধরে ধ্বংস করেনি। গোটা বাংলায় এমন একটা সংখ্যালঘুকে মমতা ব্যানার্জি খুঁজে পায়নি সংখ্যালঘু ডিপার্টমেন্টের মন্ত্রী করার জন্য। নিজে খুব সংখ্যালঘু ডিপার্টমেন্টের মন্ত্রী হয়ে গেছে, বেশ কয়েকটা ডিপার্টমেন্টের মন্ত্রী নিজে হয়েছে, অথচ সেই ডিপার্টমেন্টের কোনো কাজ নেই, সেই সমস্ত ডিপার্টমেন্টের কোনো কাজ হয় না। সংখ্যালঘুর অধিকারকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ওবিসি নিয়ে যে সিনেমিনি করেছে মমতা ব্যানার্জি, তাদের বাংলা শুধুমাত্র 1 বছর 2 বছর নয়, আগামী 50 বছরে বাংলার মুসলমানদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, শেষ দিয়েছে। ওবিসি তালিকাকে বাতিল করে দিয়েছে। আজকে আনএডেড মাদ্রাসা যারা আজও প্রায় 1 মাস ধরে কলকাতার এই শীতে রাস্তায় বসে আছে, আনএডেড মাদ্রাসা যারা শিক্ষক তাদের নিয়োগ দেওয়া হচ্ছে না। আমি আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি, শুনুন। রাজ্য সরকার যে সমস্ত স্কুলে, যে সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারে মিড ডে মিল চালু আছে, রাজ্যের মমতা ব্যানার্জি মানবিক মমতা ব্যানার্জি বলেছেন যেখানে যেখানে কি বলে মিড ডে মিল চালু আছে সেখানে সেখানে রাস্তায় পথচারী যে সমস্ত কুকুর আছে ওই কুকুরকে মিড ডে মিলের খাবার দিতে হবে। কুকুরকে মিড ডে মিলের খাবার দেওয়ার জন্য রাজ্য সরকারের অর্ডার হয়েছে। সেই জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি আপনাদের বলতে চাই, বাংলার মুসলিম সমাজের মানুষকে বলতে চাই, রাজ্যে যে সমস্ত আনএডেড মাদ্রাসা আছে সেই মাদ্রাসার শিক্ষকরা, সেই মাদ্রাসার ছাত্ররা বলছে যে আমাদেরকে একটু মিড ডে মিলের খাবার দেওয়া হোক। মমতা ব্যানার্জি মাদ্রাসার ছাত্রদেরকে মিড ডে মিলের খাবার দিচ্ছে না, কিন্তু রাস্তার কুকুরদেরকে মিড ডে মিলের খাবার দিচ্ছে। মানে রাস্তার কুকুরের চেয়েও মাদ্রাসার ছাত্ররা এই মমতা ব্যানার্জির কাছে জঘন্য, এই মমতা ব্যানার্জির কাছে নিকৃষ্ট। না হলে একটা কুকুর যদি মিড ডে মিলের খাবার পায়, মাদ্রাসার ছাত্র কেন মিড ডে মিলের খাবার পায় না? আগামী 26 নির্বাচনে কি বাংলার মানুষরা, বাংলার মুসলিম সমাজ এই মমতা ব্যানার্জির কাছে জবাব চাইবে না যে কেন মাদ্রাসার ছাত্ররা মিড ডে মিল পায়নি, রাস্তার কুকুর মিড ডে মিল পেয়েছে? তার জবাব বাংলার মানুষ চাইবে না, তার জবাব চাইতে হবে। এই জবাব চাওয়ার জন্য এই বৈষম্য বিরোধী সমাবেশ করেছি। তাই বাংলার মানুষকে সর্বশেষ আহ্বান জানাচ্ছি, আগামীতে এই বৈষম্যকারীকে দূরীভূত করতে হবে, না হলে বাংলা বাঁচবে না। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া জিন্দাবাদ, রুনা লায়লা জিন্দাবাদ। জয় বাংলা, জয় হিন্দ, জয় এসডিপিআই। এসডিপিআই জিন্দাবাদ, এসডিপিআই জিন্দাবাদ, হারুনুল ইসলাম জিন্দাবাদ। রাজ্য সভাপতি হাফিজুল ইসলাম মহাশয়কে তার মূল্যবান আলোচনা তুলে ধরার জন্য ধন্যবাদ জানাই এবং তার আলোচনার মধ্যে উঠে এসেছে শিক্ষা, শাস্ত্র